নমস্কার। মহাযুদ্ধ 2026-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং 9 এপ্রিল, আগামী 9 এপ্রিল বিধানসভা নির্বাচন এবং ইতিমধ্যে শাসক বিরোধী দুপক্ষেরই কিন্তু একেবারে নির্বাচনী প্রচার তুঙ্গে বলা যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, যখন আমরা দেখতে পাচ্ছি অসমের মুখ্যমন্ত্রী দুর্বার গতিতে যাত্রা করছেন একের পর এক, কখনো জন আশীর্বাদ যাত্রা, কখনো রোড শো, একাধিক কর্মসূচি তিনি করছেন, সে জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের যে অবস্থান একেবারে কোথাও না কোথাও ঠান্ডা মনে হচ্ছে। ক্ষমতায় ফিরলে যে মন্তব্যগুলো উঠে আসছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, ক্ষমতায় ফিরলে বাংলাদেশিদের বিরুদ্ধে কিন্তু আরো জোরদার অভিযান করবেন, এমনটাই কিন্তু স্পষ্ট ভাষায় প্রচারকালে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। অন্যদিকে যখন প্রচার তুঙ্গে, তখন বিরোধীরাও পিছিয়ে নিয়ে বিরোধীদের তরফ থেকে, অর্থাৎ এআইডিএফ এর সুপ্রিমো যদি বলি বদরুদ্দিন আজমল, বিন্নাকান্দি কেন্দ্রের প্রার্থী, তিনি বলছেন হিমন্তের দাদাগিরি চলবে না, মিয়ার দাদাগিরি চলবে না, এই ধরনের একেবারে বিতর্কিত মন্তব্য তিনি করছেন, যা নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে তার এই মন্তব্যকে ঘিরে। নির্বাচনী বৈতরণী পাওয়ার হওয়ার জন্য এমনকি আসাউদ্দিন ওয়েসির মতো উগ্র ইসলামিক নেতার শরণাপন্ন হয়েছেন এআইডিএফ এবং সে জায়গায় দাঁড়িয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে অসমের ভোটযুদ্ধ। এবং এই ভোটযুদ্ধ নিয়ে, অর্থাৎ মহাযুদ্ধ নিয়ে আজকের আমাদের এই আলোচনা। মহাযুদ্ধ 2026। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমরা আম জনতার কাছে যাব, মহিলা থেকে যুব প্রজন্ম প্রত্যেকের কাছে আমরা যাব, তারা কি মনে করছে এবারে 2026-এ দিশপুরের মসনদে আসলে কে বসতে চলেছে সে নিয়েও আমরা জানবো তাদের মতামত। এবং পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বদীপ ভট্টাচার্য। বিশ্বদীপ বাবুর সঙ্গেও আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করব অসমের। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সরাসরি একেবারে আমাদের সঙ্গে লামডিং থেকে রয়েছেন লামডিং এর কংগ্রেস প্রার্থী স্বপনকর বাবুকে। স্বপনকর বাবু, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা মহাযুদ্ধ 2026-এ। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমে অভিনন্দন জানাচ্ছি আপনাকে, এবারে আবারও টিকিট পেয়েছেন লামডিং কেন্দ্র থেকে কংগ্রেসের পক্ষ থেকে। প্রথমেই বলবো কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ প্রতিযোগিতায় নেমে পড়েছি, সর্বস্তরের মানুষের সমর্থন পাচ্ছি, সবাই আশাবাদী, সবাই ভাবছে এবং মন স্থির করে ফেলেছে যে লামডিং কেন্দ্র থেকে এবার আমাকে জয়ী করবেন। আমি সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি এবং তাদের আশীর্বাদ কামনা করছি এবং সবাই আমাকে কথা দিয়েছেন এবার কংগ্রেসকে ওনারা ভোট দেবেন। প্রচার কেমন চলছে, কেমন সাড়া পাচ্ছেন মানুষের অসংখ্য সাড়া পাচ্ছি, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে সমর্থন জানিয়েছে এবং সমস্ত জায়গায় যে আলোচনাগুলো চলছে তাতে কিন্তু সবাই এবার, বিশেষ করে লামডিং এ যে এই জঙ্গল রাজ চলছে 10 বছর ধরে, যে মানে একটা বলা যেতে পারে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির মধ্যে মানুষ কিন্তু শ্বাস ফেলার সময় পাচ্ছে না, যার জন্য সবাই প্রতিবাদী মুখর হয়ে আছে। যেমন লামডিং এই মুহূর্তে চলছে বিশেষ করে ড্রাগস এর বিরুদ্ধে আপামর জনসাধারণ, প্রতিটি মানুষ কিন্তু এবার রুখে দাঁড়াচ্ছে এবং তাদের একই স্লোগান, লামডিংকে ড্রাগ মুক্ত করতে হবে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করে এবার লামডিং এর জনসাধারণ কংগ্রেসকে ভোট দেবে। কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্প, যেমন অরুণোদয় থেকে শুরু করে মহিলা উদ্যমিতা প্রকল্প থেকে শুরু করে একাধিক, এবং যুব প্রজন্মের জন্য কিন্তু একাধিক প্রকল্প রাজ্য সরকার ব্যবস্থা করেছে, সেটাকে যদি উন্নয়নের দিকটা যদি দেখি তাহলে কিন্তু দলের পক্ষে যাওয়ার রায় সম্ভাবনা রয়েছে। সেই দিকটা আপনারা বিবেচনা করেছেন কি, বা ঠিক প্রতিদ্বন্দ্বিতা কোন জায়গায় হবে বলে মনে হচ্ছে? প্রার্থিত্ব কেন্দ্রিক হবে না দল কেন্দ্রিক হবে? অবশ্যই দল কেন্দ্রিক হবে, কিছু কিছু জায়গায় প্রার্থিত্ব কেন্দ্রিকও হবে, কিন্তু অরুণোদয়কে উন্নয়নমূলক প্রক্রিয়া বললে আমি এটাকে মেনে নিতে পারছি না, কারণ অরুণোদয় একটা দান খয়রাতি হিসেবে দেওয়া হচ্ছে এবং তাকে যে সমস্ত মহিলাদেরকে অরুণোদয় দান দেওয়া হচ্ছে তার বিনিময়ে 40 টাকা 41 টাকার বিনিময়ে হাজিরা খাটিয়ে নেওয়া হচ্ছে। তাদেরকে বলে দেওয়া হচ্ছে বিজেপির মিটিং এ না গেলে অরুণোদয় কেটে দেওয়া হবে এবং এই অরুণোদয় যেটা, এটাকে আমরা লামডিং এর লোকরা, বিশেষ করে আমিও তাদের সঙ্গে সুর মিলিয়ে বলছি, এটা একটা অশান্তি উদয়। অরুণোদয় তো নয়, যারা অরুণোদয় পাচ্ছে তাদের বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া হয়ে থাকে, বাচ্চা ছেলেদেরকে ছোট ছেলে
না স্বপঙ্কর বাবু, এই ক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাই যে একাধিক মহিলারা তারা স্বাবলম্বী হয়েছে এবং নিজেরা কিছু করার তারা উদ্যোগী হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে তারা কোথাও না কোথাও মহিলারা কিন্তু যথেষ্ট উপকৃত হয়েছে এবং সেই ছবি কিন্তু আমরা বিজেপির একাধিক মিছিল বলুন বা এই যে র্যালিগুলো চলছে বা প্রচার অভিযান চলছে বিজেপির তরফে প্রত্যেকটা প্রার্থীত্বের বা মনোনয়ন পর্বে যদি আমরা দেখি মহিলারা বেশি এগিয়ে এসেছেন দেখতে পেলাম, যে ছবিগুলো এক্স্যাক্টলি এসেছে সামনে। না না, মহিলারা তো এগিয়ে আসতে বাধ্য, ওনাদের তো বলে দেওয়া হচ্ছে যে ওনারা যদি বিজেপির মিটিং মিছিলে না যান তাহলে কিন্তু অরুণোদয় বাদ পড়বে। গরিব মানুষ 1250 টাকায় তাদের একটা খড়কুটার মতো মনে হচ্ছে, সেইটুকুন দিয়েই অবলম্বন করে থেকে তারা সেই মানে বাধ্য হচ্ছে বিজেপির নেতা কর্মীদের ডাকে সেখানে সাড়া দিতে। মনের দিক থেকে সাড়া পাচ্ছে না, কারণ সংসারে অশান্তি লেগে আছে। যখন স্ত্রী তার ছেলে মেয়েদের জন্য রান্না না করে বিজেপির মিটিং এ যেতে হচ্ছে, গোটের মিটিং এ যেতে হচ্ছে, মন কি বাত শোনার জন্য যেতে হচ্ছে রান্না না করে, তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় প্রায়শই। সুতরাং এটাকে উন্নয়ন বলা যায় না। বেশ, স্বপনবাবুর সঙ্গেই থাকুন, আপনারা খুবই ব্যস্ত এই মুহূর্তে, আমরা জানি প্রচারে আপনারা ব্যস্ত রয়েছেন। আরো একটু সময় আপনার থেকে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বদীপ ভট্টাচার্য বাবু রয়েছেন। বিশ্বদীপ বাবু, যে প্রসঙ্গটা বললেন, কোথাও না কোথাও এই অরুণোদয় প্রকল্পের মতো প্রকল্প কি ঘরে অশান্তি সৃষ্টি করছে বা এই ধরনের কোনো ব্যাখ্যা উঠে আসছে? দেখুন, ভারতীয় জনতা পার্টির যেটা অসমে উন্নয়নের যাত্রা যেমনভাবে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, তার মধ্যে শুধু অরুণোদয় স্কিমের জন্য কিছু মহিলা বা পারিবারিক সমস্যা এটা ঠিক নয়, যেটা স্বপনদা বলছেন। কিছু ক্ষেত্রে দেখুন পারিবারিক সমস্যা আগেও ছিল, এখনও আছে, তার জন্য অরুণোদয় স্কিম দায়ী নয়। অরুণোদয় স্কিমটি হচ্ছে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করছে মহিলাদেরকে, যাতে ওদের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা পাওয়া যায়। শুধু অরুণোদয় নয়, আপনি দেখুন মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল অসম অভিযানে এবং নিযুত ময়না উদ্যোগ, যেটা 10 লক্ষ ছাত্রীকে প্রতি মাসে 1000 থেকে 2500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হচ্ছে। তো এগুলো যেটা শুধু একটা অরুণোদয় দেখলে চলবে না, কারণ এই কথাগুলি দেখুন নেগেটিভ পজিটিভ সবসময় হতেই থাকবে। কিন্তু আপনাদের দেখতে হবে যেটা সত্যি সত্যি উন্নয়নের অগ্রগতি, আত্মনির্ভরশীলতা, মহিলাদের ফিনান্সিয়ালি প্রতিটা মহিলাকে আপনি সেলফ এমপ্লয়মেন্টে করতে এখনই সম্ভব হচ্ছে না। কিন্তু এত মানুষের মধ্যে প্রতিজন মহিলাদের কাছে ডাইরেক্ট ট্রান্সফার ক্যাশ যে যাচ্ছে, এটাও তো বড় কথা নয়, এটা তো সত্যি ভালো কথা, সত্যি উন্নয়ন হচ্ছে। এবং মানুষ আজকে অসমে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উদ্যোগে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আত্মবিশ্বাস ফিরে এসেছে অসমবাসীর। আজকে আপনি দেখুন বিগত দিনগুলি কংগ্রেসের সময় কি হয়েছিল, এক্সট্রিমিস্ট উগ্র জাতীয়তাবাদী এক্সট্রিমিস্ট প্রবলেমে সমস্ত আসামের জনসাধারণের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল। আজকে আত্মবিশ্বাস ফিরে এসেছে, দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে। 75টা স্কিম মাননীয় মুখ্যমন্ত্রীর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে 75টা স্কিম অসমে চালু হয়েছে এবং প্রতিটাই কিন্তু সাফল্যের সাথে পরিগণিত হচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি। অন্য একটি প্রশ্ন এবারে আসবো। স্বপঙ্কর বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি আপনাদের এবারের রণনীতি কি হবে? কারণ তৃতীয়বারের মতন শিবু মিশ্র বাবু আবারও বিজেপির প্রার্থী টিকিট পেয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে ঠিক এবারের লড়াইটা ঠিক কেমন হতে চলেছে আপনাদের রণনীতি সম্পর্কে একটু জানতে চাইবো। দেখুন, আমাদের রণনীতি তো কখনো যুদ্ধে নেমে প্রতিপক্ষকে তার যুদ্ধের পরিকল্পনাটা বলে দেওয়া যায় না, কিন্তু আমরা বলছি লামডিং এর বিশেষ করে লামডিং শহরাঞ্চলের মানুষ এত তিতিবিরক্তি প্রকাশ করছে, বিশেষ করে ড্রাগসের যেটা প্রচার এবং প্রসার হচ্ছে, ড্রাগস এমন ভাবে ছেয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্ত প্রতিটি পরিবারের মধ্যে একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। সমস্ত পিতৃমাতৃরা কিন্তু ভয়ে দিন কাটাচ্ছে কখন তার ছেলেটা ড্রাগ আসক্ত হয়ে ঘরে ফিরবে। এই জন্য এই যুব প্রজন্মের যে সেটাই বলতে চাইছেন, তাই বিরাট সমস্যা, এবং এর জন্য কিন্তু সমস্ত মানুষ চাইছে যে তার একটা প্রতিকার হওয়া উচিত এবং প্রতিবাদ।
একেবারে শিবুবাবু গতকাল আমাদের এই প্রোগ্রামে এসেছিলেন, আমাদের এই আলোচনায় এসেছিলেন, তিনি বলেছেন আপনাকে এবারও 50,000-এরও বেশি ভোটে আপনাকে হারাবেন, কি বলবেন? আর সেটা ওনার কাছে অঙ্ক আছে, 50,000 ভোটে উনি হারাবে, কিন্তু লোকের জনসাধারণ বলছে যে এবার কংগ্রেস প্রার্থী জিতবে, আমাকে জেতাবে। আপনার যথেষ্ট আত্মবিশ্বাস এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি 100% নিশ্চিত যে এবার আমি জিতব। তাহলে লামডিংয়ের মানুষ এবারে কংগ্রেসকে ঠিক কেন ভোট দেবে যদি একটু বলুন। বললাম তো যে এই 10টা বছর ধরে যে উন্নয়ন প্রক্রিয়া হয়েছে, তারা যে ঢাকঢোল পেটাচ্ছে, বাস্তবে কিন্তু তার প্রকাশ পাওয়া যাচ্ছে না। এই কিছুদিন আগে লামডিং এ মিটিং করে গেছেন, লামডিং এ পীযূষ হাজারিকা এসে বলে গেছেন যে রাস্তাঘাটের উন্নয়নের জন্য প্রতি বছর 100 কোটি টাকা করে দিয়ে গেছেন, কিন্তু লামডিং এর জনসাধারণ বলছে 100 কোটি টাকা হলে লামডিং এর রাস্তাঘাটগুলো এখনো সেই ভাঙা অবস্থায়, যেখানে গাড়ি এইমাত্র লামডিং এর একটা রাস্তা দিয়ে আসার সময় আমার গাড়ি পাংচার হয়ে গেছে। কেন হলো আমি তো বুঝতে পারলাম না, রাস্তা খারাপ, এই নালা করে দিয়ে ভেতর মানে এই খালের মধ্যে দিয়ে অনেক জায়গায় লামডিং এর রাস্তা এখনো হয়নি। যেখানে আমার পিরিয়ডে আমি যখন 11 থেকে 16 মানে এমএলএ ছিলাম, বিধায়ক ছিলাম AIUDF এর, তখন আমার মানে খুবই কম টাকা পেয়েছিলাম, মাত্র 27 থেকে 30 কোটি টাকার আমি কাজ করতে পেরেছিলাম। কোনো সেখানে মানে এই বর্তমানে বিধায়কের প্রতি বছর 100 কোটি টাকা শুধু রাস্তাঘাটের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। তো মানুষ তো সেটা দেখছে না, মানুষ তো সেই রাস্তাঘাট সেই উন্নয়নটাকে নিজের চোখে দেখছে। আপনি এই মুহূর্তে নিউজ ডে বাংলার মাধ্যমে লামডিংবাসীকে ঠিক কি প্রতিশ্রুতি দিতে চাইছেন? লামডিং এ দেখুন, আমার কথা শেষ হয়নি, যেমন হসপিটাল, একটা বড় বিল্ডিং হয়ে আছে, তার ইনফ্রাস্ট্রাকচার নেই। এখানে মানে সেখানে কোনো ওষুধ পাওয়া যায় না, ডাক্তার সময় মতো থাকে না, কোনো সার্জারি কেস হয় না। এখান থেকে একটু কঠিন রোগ হলে হয় হাসপাতাল ডিপুতে পাঠাতে হয়, না হলে গুয়াহাটি পাঠাতে হয়, নগাং পাঠাতে হয়, অথবা প্রাইভেট হসপিটাল গুলোতে পাঠাতে হয়। এতে মানুষ কিন্তু অসহায়ত্ব ভোগ করছে। যে হসপিটাল একটা আছে, বিল্ডিং এবং দেওয়াল ইমারত গড়ে উঠলে হবে না, মানুষের জন্য সুস্বাস্থ্য চাই, সেটা তো এখানে নেই, তাহলে উন্নয়ন হলো কোথায়? একদমই। একটা প্রশ্ন, অনেক বছর পেছনে যদি চলে যাই স্বপঙ্কর বাবু, দেবেশ চক্রবর্তীর কথা নিশ্চয় সকলের মনে আছে, কংগ্রেসের বহু বরিষ্ঠ কংগ্রেস নেতা ছিলেন তিনি, বহু সে জায়গায় দাঁড়িয়ে সেই সময় যদি আমরা লামডিং এর ছবিটা দেখি, সেই সময় লামডিং খুব অশান্তির মধ্যে দিয়ে গেছে, লামডিং খুব অশান্ত হয়ে উঠেছিল সেই সময়কার। তাহলে কোথাও না কোথাও লামডিংবাসীর মনে কি প্রশ্নটা আসবে না যে কংগ্রেসকে যদি আমরা ভোট দিই আবার যদি শান্তি শৃঙ্খলা নষ্ট হয়? অশান্তি তো সেই সময় সারা আসামেই ছিল, শুধু লামডিং এ নয়, সমস্ত জায়গায় সে সময় আন্দোলনমুখী হয়েছিল, কিছু সংখ্যক সংগঠন সে সময় অশান্তি করেছিল, সেই বাতাবরণে লামডিংও আক্রান্ত হয়েছিল। কিন্তু কংগ্রেসের আমি মনে করি না সেই অনেকে তোলার ব্যবস্থা করেন 96 বা সেই ধরনের সনকে মনে করিয়ে দিতে চান। আমার মনে হয় না বর্তমান প্রজন্ম বা সেই প্রবীণ নাগরিকরা সেই কথাটাকে ভেবে কংগ্রেসকে ভোট দেবে না, এমন কথা হতে পারে না। কংগ্রেসকে অবশ্যই ভোট দেবে। একদমই। একটা লাস্ট প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো এই মুহূর্তে, যে যেহেতু আমরা যদি কংগ্রেস দলের কথা বলি, এই মুহূর্তে কংগ্রেসের তাবড় নেতা ভূপেন বরা থেকে শুরু করে প্রদ্যুৎ বরদলৈ থেকে শুরু করে তারা দল ছেড়ে চলে গেছেন। কংগ্রেসের এই যে পুরনো দল, সবচেয়ে রাজনৈতিক দল বলতে পুরনো দল হচ্ছে এই কংগ্রেস দল, কংগ্রেসের দলের যে বর্তমান আসাম কংগ্রেসের যে পরিস্থিতি, সে জায়গায় দাঁড়িয়ে উঠে দাঁড়াতে পারবে তো এই 26-এর নির্বাচনে? অবশ্যই। আমরা যারা নতুন ভাবে যারা কংগ্রেস নবপ্রজন্ম যারা গৌরবের সঙ্গে মানে হাতে হাত মিলিয়ে কংগ্রেস করছে, তারা উঠার জন্য চেষ্টা করছে এবং উঠে দাঁড়াবে, অবশ্যই উঠবে। কারণ যারা কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে বিজেপিকে শক্তিশালী করেছে, আসলে কি তারা শক্তিশালী হয়েছে? বিজেপি দলের তো তার নিজস্বতা হারিয়ে ফেলেছে। সুতরাং বর্তমান প্রজন্ম, যুব প্রজন্ম যারা কংগ্রেসের সঙ্গে মানে গৌরবের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, তাতে কংগ্রেস অবশ্যই এগিয়ে যাবে এবং উঠে দাঁড়াতে পারবে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। কত ভোটে হারাবেন বলে মনে হচ্ছে শিবু মিশ্রকে? আমি আমার প্রতিদ্বন্দ্বীর মতো সংখ্যা বলতে পারবো না, আমি জিতবো এই কথা আপনাকে বলতে পারি। বেশ, শুভেচ্ছা থাকলো আপনাকে এবং আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য অনেক আপনাকে ধন্যবাদ। স্বপঙ্কর বাবু ছিলেন লামডিং কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী তিনি। এবং এই মুহূর্তে আমি একটু আম জনতার মতামত জানবো, আমি তিনসুকিয়ায় চলে যাব। এই মুহূর্তে তিনসুকিয়ায় আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ রয়েছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে।
অভিজিৎ রয়েছেন তিনসুকিয়া থেকে, এবং সরাসরি যাব আম জনতার বক্তব্য আমরা জানবো। অভিজিৎ, একদমই তোমার কাছ থেকে জানতে চাইবো, বর্তমান যে প্রচার চলছে বিজেপি সরকারের তরফ থেকে এবং যে সমস্ত প্রকল্পের বন্যা বয়ে গেছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আম জনতা, অর্থাৎ অসমের আম জনতা, মহিলা থেকে যুব প্রজন্ম, তারা কতটা উপকৃত হয়েছেন, এবং যেহেতু তিনসুকিয়া কেন্দ্রের প্রার্থী হচ্ছেন পুলক গোহাঁই, তার সম্পর্কে তারা কি ধারণা রাখেন, তাদের মন্তব্য জানতে চাইবো অভিজিৎ। নিশ্চয়ই রূপা, একটি কথা বলবো যে বিজেপি দ্বারা বলা হয় যে বিজেপি দ্বারা উপকৃত বিশেষ করে যে মহিলারা হয়েছে, কিন্তু কেন কি একটা সময় যেই মহিলারা বাড়িতে শুধু গৃহিণীর কাজ করতো, আজকে সেই মহিলারা স্বাবলম্বী হয়েছে। এবং এখানে যেহেতু এবার যে তিনসুকিয়াতে যে বিজেপি প্রার্থী প্রদান করেছে পুলক গোহাঁই, নতুন মুখ নতুন চেহারা, কিন্তু গত 10টা বছর বিজেপির এখানে যে রাজত্ব ছিল। আমাদের সঙ্গে রয়েছে, আমি দেখাবো এখানে মানুষকে দেখাতে বলবো যেখানে যারা বিশেষ করে মহিলারা রয়েছে, আমি মহিলাদেরকে তাদের থেকে আমি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করবো, তাদেরকে জিজ্ঞাসা করতে চাইবো। যদি আমি আপনার কাছে সর্বপ্রথম আসি, যে বিজেপি দ্বারা মহিলারা যথেষ্ট উপকৃত হয়েছে, কি বলবেন যে এবার যে নতুন প্রার্থী, আপনার সেই প্রার্থী নিয়ে বা বিজেপি নিয়ে আপনার কেমন মতামত? নমস্কার, আমার ইন্দিরা রয়। আমাদের তিনসুকিয়ার প্রার্থী যে হয়েছে পুলক গোহাঁই, উনি অনেক ভালো। আর আমরাও চাচ্ছি যাতে আমাদের মহিলা হয়ে সবাই যাতে তাকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করতে পারি, সেটাই কামনা রইল। যদি আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি কি বলবেন যে নতুন প্রার্থী এবং বিজেপি এবার যদি জিতে, তাহলে 15টা বছর বিজেপি তিনসুকিয়াতে রাজত্ব চালাবে? হ্যাঁ, চালাবে, অবশ্যই চালাবে। কারণ কি, বিজেপি কাজই করেছে এরকম যে বিজেপির জন্য কাউকে বলতে যেতে হয় না যে আমাদেরকে ভোট দাও, জিতাও, প্রথম কথা। দ্বিতীয় কথা, শান্তিতে আছে। তৃতীয় কথা হচ্ছে কি, যে মহিলাদেরকে স্বাবলম্বী এমন ভাবে করেছে, যে মহিলা নাকি উনুন জ্বালানো ছাড়া অন্য কাজ জানতো না, সেই মহিলা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলে, প্লাস ব্যাংকে পয়সা জমা করে, তার উদ্যমিতা আসনি পেয়ে বিজনেস করে। তাই জন্য সবাই আমরা বিজেপিকে সাপোর্ট করছি, মানে সম্পূর্ণ। আপনি কি বলবেন, বিজেপি এবারও আসবে নাকি? বিজেপি নিশ্চয়ই আসবে, কারণ না, মহিলাদের জন্য যা যা করেছে আমাদের বিজেপি সরকারে, মহিলারা অনেক উপকৃত হয়েছে। আর মহিলাদের প্রত্যেকটা স্টেপের সঙ্গে বিজেপি আমাদের সহযোগ করেছে। এই জন্য আমরাও চাইবো এবার যেন বিপুল ভোটে আমাদের যে প্রার্থী আছে পুলক গোহাঁই ডাঙ্গরিয়া, তাকে আমরা জিতানোর জন্য আপ্রাণ চেষ্টা করবো, আর বিজেপির সঙ্গে আমরা থাকবো। নিশ্চিতভাবে রূপা, দেখো সকলের একটি মতামত যে প্রার্থী যদিও নতুন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সকলে কিন্তু এক প্রকারে বিজেপিকে চাইছে, এবং সকলে চাইছে যে আগামী 5টা বছরও এখানে বিজেপি থাকুক, এবং নতুন প্রার্থী যদি পুলক গোহাঁই হয়েও থাকে, তাহলে সকলের মতামত যে পুলক গোহাঁই যাতে এখানে জয়ী হয়ে আবারও এই তিনসুকিয়া সমষ্টিতে ফিরে আসবে বিজেপি প্রার্থী হয়ে। একেবারেই আমরা শুনতে পেলাম মহিলাদের বক্তব্য। তোমার সঙ্গে কোনো যুব প্রজন্মের কেউ রয়েছেন? কারণ তাদেরকেও বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে, বিভিন্ন প্রকল্পের তাদেরকে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি অভিজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো, চা শ্রমিকরাও কিন্তু অসম সরকারের দ্বারা যথেষ্ট উপকৃত হয়েছেন বিভিন্ন প্রকল্প মাধ্যমে। তারা নিজস্ব জমি পেয়েছেন, টাকা পেয়েছেন, 5,000 টাকা করে। দেখো, যদি যুব প্রজন্মের কথা বলা হয়, সেই ক্ষেত্রে তিনসুকিয়া সমষ্টির কথা যদি বলা যায়, তাহলে যতদূর আমরা গ্রাউন্ড লেভেলে আমরা যতদূর ঘুরেছি, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনসুকিয়া যুব প্রজন্ম যারা, তারাও এক প্রকারে বলতে গেলে তারা ইনডাইরেক্টলি তারা বিজেপি তারা প্রচার করছে বা বিজেপির সঙ্গে তারা ঘুরছে। কেন কি, সকলের একটি মতামত যে শান্তি চাই, সুখ চাই, সেই জন্য বিজেপিকে আনতে হবে। এবং চা জনজাতির কথা যদি বলা যায়, তাহলে আমি এখানে সাধারণ জনতার থেকে জিজ্ঞাসা করব, যদি আমি আপনার থেকে জিজ্ঞাসা করি, যদি চা জনজাতির কথা, যেখানে চা জনজাতি একটা সময় তাদের কিছু ছিল না, আজকের দিনে বিজেপি তাদেরকে মাটির পাট্টা প্রদান করেছে, তাদেরকে বিভিন্ন ধরনের তাদেরকে আর্থিক সাহায্য করেছে, তাদেরকে স্বাবলম্বিতা করেছে, কি বলবেন? বলবো মানে কি, আমাদের তো বলার মতন যে কিছু নেই মানে, কারণ কি, এটাতে আমরা কি বলবো, এত ভাবে যে সাহায্য করেছে, সেটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। চা জনজাতি যারা নাকি শুধুমাত্র একটা কম্বল আর মশারি পেত, আর ওরা বুঝতোই না যে কংগ্রেস আমলে ওরা বুঝতোই না যে কি রাজনৈতিক দল কিছু একটা দেয়। তো এই জায়গায় যখন এত কিছু দিয়েছে, সেই জায়গায় বিজেপির সাপোর্টার মানুষদের বলার কিছুই নেই। আমরা বিজেপি মানে একদম সম্পূর্ণভাবে জয়ী হয়ে আসবো, আর আমরা জিতবো। আর আমাদের চা জনগোষ্ঠী বলো, আদি জনগোষ্ঠী, যেই সব জনগোষ্ঠী সম্প্রদায় নিয়েই আমরা চলি। মোটামুটি এক প্রকার বলতে হবে যে সকলেই উপকৃত হয়েছে বিজেপি দ্বারা, সে ধনী হোক বা দরিদ্র হোক, যে কোনো। কি বলবেন? সকলেই উপকৃত হয়েছে, বিজেপি সরকারের জন্য উপকৃত হয়েছে। কোনো ব্যক্তিগতভাবে আমরা কাজ করছি না, আমরা বিজেপির জন্য, সংগঠনের জন্য কাজ করছি, কিন্তু সবাই উপকৃত হয়েছে, গরিব হোক আর মানে ধনী হোক, সবাই উপকৃত হয়েছে। এই জন্য সবাই বিজেপির সঙ্গেই থাকবে, এটা আমার আশা। আর আমি চেষ্টাও করছি সবাই বিজেপির সঙ্গে থাকতে, কারণ শান্তিতে থাকা যায়। আপনার ভোটটা এবারে আপনি কি চাইছেন, কাকে? কংগ্রেস, বিজেপি, কে?
কেন? বিজেপি আমাদেরকে খুব সব দিক দিয়ে সাহায্য করেছে, আর আমরাও চাই যে বিজেপিকে বিপুল ভোটে জেতার জন্য। নিশ্চয়ই দেখো রূপা, যদি বলা যায় সেক্ষেত্রে সকলেরই একটি মতামত বলতে হবে যে বিজেপি কে চাই, আবার বিজেপি ফিরে আসুক, কেন কি শান্তি এবং যে আইন ক্ষেত্রে যদি বলা যায় সেক্ষেত্রে সকলেরই সেই জিনিসটি দরকার। এবং যুব প্রজন্ম থেকে শুরু করে বলতে গেলে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে সকলেরই শান্তি দরকার। সেই জন্য সকলে একমুখে বলছে যে বিজেপিকে আবার দরকার। এবং নতুন প্রার্থী যদিও তিনশিকাতে পুলক গোহাই রয়েছে, কিন্তু পুলক গোহাই আবার সমর্থন জয়ী হবে, পাচ্ছে। জনগণের যে মতামত বোঝা গেছে। একেবারে একেবারে ধন্যবাদ এই মুহূর্তে অভিজিৎ তোমাকে। আমাদের সঙ্গে যেহেতু বিশ্বদীপ বাবু এই মুহূর্তে রয়েছেন, বিশ্বদীপ বাবু, যে বিষয়টি আমরা দেখলাম এর আগে যখন স্বপঙ্কর বাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম, লামডিং এর উন্নয়ন নিয়ে তিনি কথা বলছিলেন এবং বিভিন্ন সমস্যা তিনি তুলে ধরছিলেন, এবং কংগ্রেসের বর্তমান যে হাল কি মনে হচ্ছে? কংগ্রেসের বর্তমান হাল অতি দুঃখজনক। কারণ হলো তাদের যারা বড় বড় নেতা, যারা রাজ্য স্তরের সর্বোচ্চ নেতারা, তারা নিজেরাই ভারতীয় জনতা পার্টিতে এসে তারা নিজেরাই আশ্রয় নিয়েছেন। এটাই সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হলো তাদের দুর্বল নেতৃত্ব। কারণ হলো এই বিগত কংগ্রেস যে সরকার ভারতবর্ষের পূর্বর থেকে আজকে পর্যন্ত যে কংগ্রেস আজকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে এবং পরবর্তী সময়ে যে কংগ্রেসের যে নেতৃত্ব ছিল তা দিনে দিনে হ্রাস পেয়েছে। তাদের দুর্বল নেতৃত্ব ভারতবর্ষের জনসাধারণ এবং অসমের জনসাধারণের আত্মনির্ভরতা এবং আত্মবিশ্বাস কংগ্রেসের উপর তারা জনসাধারণ পাচ্ছে না। এর জন্য আজকে ভারতীয় জনতা পার্টির সেই সময় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে যেটা জয়যাত্রা, উন্নয়ন যাত্রা, কানেক্টিভিটি রিভলিউশন যেগুলি শুরু হয়েছিল, আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে আজকে যেগুলো স্কিম এবং প্রতিটা ওমেন এম্পাওয়ারমেন্ট, আদিবাসীদের জন্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা আগে কখনোই এত ভালোভাবে ইমপ্লিমেন্টেশন হয়নি। অনেকেই তো অনেক স্কিম করেছে, কিন্তু এই স্কিমগুলি উন্নয়নের যাত্রায় সফল হয়েছে এবং ইমপ্লিমেন্টেশন করতে ভারতীয় জনতা পার্টি সাফল্য লাভ করেছে। এই জন্য জনসাধারণের আত্মবিশ্বাস বেড়েছে। বিশ্বদীপ বাবু, যদি আমরা লামডিং এর কথা বলি, লামডিং কেন্দ্র নিয়ে যদি আলোচনা করি, তাহলে তিনি আমি একটি প্রশ্ন করেছিলাম, দেবেশ চক্রবর্তীর আমলের কথা আমি বলছিলাম, সে সময় লামডিং যেভাবে অশান্ত হয়ে উঠেছিল, তিনি বললেন যে সে সময় গোটা জায়গায় অর্থাৎ গোটা অসমে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। কি বলবেন এই বিষয়ে? অসমের সেই সময় দেবেশ চক্রবর্তী যদিও কংগ্রেসের বরিষ্ঠ নেতা ছিলেন এবং বহু এক্সপিরিয়েন্স অভিজ্ঞ নেতা ছিলেন, তথাপিও লামডিংয়ে একটা ভীষণ অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই সময়। সেই সময় স্বপনদা তো ছিলেনই, কিন্তু স্বপনদার সবচেয়ে বড় কথা হলো স্বপনদা তো অনেক অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তি। সেই হিসাবে আজকে স্বপনদারই বোঝা উচিত, অনুভব করা উচিত যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কিছু সমস্যা, দেখুন কিছু সমস্যা সব জায়গাতেই হয়, সমস্ত মানে আপনি প্রতিটা মানুষকে অতি দ্রুত গতিতে সব কিছু করা সম্ভব হয় না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই কথা সবাই আত্মবিশ্বাসের সাথে সমগ্র লামডিংবাসী বলতে পারবেন যে আজকের উন্নয়ন আর আগের যে উন্নয়ন হয়েছিল তার কতটা ডিফারেন্স। আজকের জনসাধারণের আত্মবিশ্বাস, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা স্কিম সবই তো দেখছি ভারতীয় জনতা পার্টির আত্মবিশ্বাস ফিরে এসেছে। একেবারে আমরা কথা বলে যেটা বুঝলাম, প্রার্থীর উপর দল কিন্তু কথা বলছে এবারের নির্বাচনে বেশ কিছু জায়গায়। দল সবসময় ভারতের সংবিধানের অনুযায়ী দল সবচেয়ে বড় কথা, রাষ্ট্র আগে এবং দল। তো দলীয় পরিস্থিতি, দল যখন শক্তিশালী হয়, দলের নেতারা যদি আদর্শবাদী হয়, তখনই একটা দল জনসাধারণকে ভালো উপহার দিতে পারে, ভালো সার্ভিস দিতে পারে, ভালো স্যাক্রিফাইসের জন্য তাদেরকে অনুপ্রেরণা যোগাতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কংগ্রেসের যারা আগের পূর্ব নেতৃত্বের মতো আজকের যে কংগ্রেসের যে দুর্বল নেতৃত্ব, তাদের আদর্শের কোথাও বিঘ্ন ঘটেছে এবং তারা একদম ভালোভাবে দেশের মানুষের প্রতি, দেশের
যে মানুষের প্রতি, প্রতিটি মানুষের প্রতি যে শ্রদ্ধাশীলতা, যেটা স্যাক্রিফাইস, আত্মবিশ্বাস তারা ফিরিয়ে আনতে পারছে না, তার জন্যই কংগ্রেস ব্যর্থ হয়েছে। একেবারে বিশ্বদীপ বাবু, এই মুহূর্তে একটা সময় হয়েছে ছোট্ট বিরতির, কমার্শিয়াল বিরতির পর ফিরে আসছে আবার আলোচনা, সঙ্গে থাকবে। মহাযুদ্ধ 2026, আজ আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি বিভিন্ন কেন্দ্র থেকে এবং পাশাপাশি আমজনতার মতামতও জানছি এবং আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকও রয়েছেন, বিশ্বদীপ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে বিশ্বদীপ বাবুর কাছে আবারও যাব। বিশ্বদীপ বাবু, আজকের আরও একটা আলোচনার বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আজ কাল থেকে আজ অবধি যে বিষয়টি নিয়ে যথেষ্ট জোর চর্চা শুরু হচ্ছে অসমের রাজনৈতিক মহলে, সেটি হচ্ছে বদরুদ্দিন আজমলের মন্তব্য। তিনি বলেছেন যে অসমকে মিয়াল্যান্ড করে দেবে, এই ধরনের বিভিন্ন, এবং এমনকি মুখ্যমন্ত্রী কেউ তিনি হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে এই যে বর্তমানে নির্বাচনী যে বাতাবরণ চলছে, নির্বাচনে ঠিক প্রাক মুহূর্তে এই বিনাকান্দি কেন্দ্রের প্রার্থী বদরুদ্দিন আজমল সাহেবের এই ধরনের মন্তব্য, কি বলবেন? 2026-এর নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমি সব জায়গায় দেখতে পাচ্ছি যে মৌলানা বদরুদ্দিন আজমল জি যে কথাগুলি বলছেন, দেখুন জনসাধারণই শেষ কথা বলে। জনসাধারণের যে আজকের দিনে যে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে ভারতীয় জনতা পার্টির দিনে, জনসচেতনতা এবং ভারতীয় জনতা পার্টির যেটা গণতান্ত্রিক মূল্যবোধটা অসমে ফিরিয়ে এনেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি দেখতে পাই যে মৌলানা বদরুদ্দিন যে কথা বলছেন সেটা উনার মতো একজন ব্যক্তিত্বের এভাবে বলা উচিত নয়। কারণ জনসাধারণই তো বলবেন, উনি বলে তো লাভ নেই। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, জনসাধারণ, সংবিধানে আমাদের প্রিয়াম্বলে লেখাই আছে যে আমরা জনসাধারণের ভোটেই ওনারা জিতবেন। এখন জনসাধারণের জনসচেতনতা যে আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, সেটা মনে হচ্ছে ওনার একটু বোঝা উচিত ছিল। এবং উনিও অনেক অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তি, কিন্তু এইভাবে যদি উনি বলেন, জনসাধারণ যদি ওনার পুরোপুরি বিরুদ্ধে গিয়েছিল ধুবড়িতে, যখন উনি লোকসভায় প্রার্থী হয়ে উনি এমপি ইলেকশনে উনি প্রতিনিধিত্ব করেছিলেন, এইবারই প্রথম অনেক ভোটে হেরে গিয়েছিলেন। তার মানে জনগণ জনসচেতনতা ওনার ফেভারে ছিল না। এইবারও বিনাকান্দিতে হয়তো ওনার অনেক কন্ট্রিবিউশন একসময় ছিল হোজাই ডিস্ট্রিক্টে, কেন ওখানেরই ওনারা বসবাসকারী তারা। কিন্তু কথা হচ্ছে মৌলানা বদরুদ্দিন আজমলের এইভাবে কমেন্ট একটা জনসাধারণের মধ্যে একটা হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে। আমি বিভিন্ন পত্রিকায় দেখেছি এবং টিভি নিউজে, কিন্তু উনার মতো একজন লোক জনসাধারণের উপর নির্ভর করে যা দেবে, তো ভোটটা তো জনসাধারণ দেবে। আমাদের ভারতবর্ষের সাংবিধানিক যেটা দায়বদ্ধতা, সেইভাবে সেই দিকে তাকিয়ে আমি যদি দেখি মৌলানা বদরুদ্দিন আজমলজি একটু ভুল পথেই চলছেন। একদমই। আপনাকে সঙ্গে রাখবো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিনাকান্দির এজিপি প্রার্থী শাহাবুদ্দিন মজুমদার সাহেবকে। শাহাবুদ্দিন সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোচনা এবং প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি শরিক দল হিসেবে আপনি বিনাকান্দি কেন্দ্রের তরফ থেকে এবারে টিকিট পেয়েছেন। প্রথমে বলবো রণনীতিটা ঠিক কি, কারণ আপনার বিপক্ষে রয়েছেন বদরুদ্দিন আজমল সাহেব, চ্যালেঞ্জ কতটুকু? হ্যাঁ, নমস্কার। দেখেন, আপনি বলেছেন বিন্নাকান্দি সমষ্টির চ্যালেঞ্জে বদরুদ্দিন আজমল সাহেব রয়েছেন। বদরুদ্দিন আজমল সাহেব অলরেডি পরাজিত প্রার্থী, ধুবড়ি থেকে পরাজিত হয়ে বিন্নাকান্দিতে লড়েছেন। 2006 সালে থেকে হিসাবে লড়েছেন এবং জিতেছিলেন। বিন্নাকান্দি সমষ্টির উনি এই সমষ্টি ছেড়ে ফেরে ধুবড়ি চলে গেছিলেন। বিন্নাকান্দি সমষ্টির পাবলিক বা রাইজ ওনার প্রতি অতি উচ্ছে হয়ে গেছে যে উনি আমাদেরকে ছাড়িয়ে গিয়েছিলেন। এদিকে ওনার লোকে লড়ার কোনো কথাই আসতে পারে না। উনি 75 বছর বয়স হয়েছে, তখন জবানের কোনো দলে বা এবং কোনো রাইজে এটা বিবেচনা করে না যে 75 বছর এবং 80 বছর লোকে বিধায়কর কাজ চালিয়ে যাবে। ওনার প্রতি রাইজের সমর্থন ভঙ্গ হয়েছে। উনি উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আপনারা দেখছেন। আপনার চ্যালেঞ্জ বদরুদ্দিন আজমল সাহেব হবে নাকি আপনার চ্যালেঞ্জ হবে এজেপি অসম জাতীয় পরিষদের রেজাউল করিম চৌধুরী? কি মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বীকে দুজনের মধ্যে? হ্যাঁ, বদরুদ্দিন সাহেবের লোক হবে। বদরুদ্দিন সাহেবের লোক হবে। রেজাউল করিম চৌধুরী সাহেব উনি দুবার পরাজিত। ওনার কোরিয়ালে থেকে এখন পর্যন্ত 6 বার পরাজিত হয়েছেন। 2006 সাল থেকে কন্টিনিউ। উনি প্রত্যেকবার বিধানসভায় আসলে ওনার কোনো না কোনো একজন ইলেকশন লড়ে, প্রত্যেকবার উনি হারে যান। পাবলিক ওনার প্রতি সমর্থন নাই। এবার
বদরুদ্দিন সাহেবের একটা কোম্পানি আছে, ওনার কিছু লোক আছে কোম্পানিতে কাজ করে, মোটামুটি একটা ওনার লোক আছে, ওনার লোকের সঙ্গে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী। বদরুদ্দিন সাহেব কিন্তু যথেষ্ট আশাবাদী যে এবারে বিনাকেন্দ্রী কেন্দ্র থেকে কিন্তু তিনি কয়েক হাজার ভোটে তিনি জয়ী হবেন। উনি কিছু রিটায়ারমেন্ট শিক্ষক এবং প্রাইভেট স্কুলের শিক্ষক আর কিছু কংগ্রেস দলের টিকিট বঞ্চিত সমর্থকরা কিছু নিয়ে উনি টাকা দিয়েছেন, খবর পেয়েছি। টাকা কিন্তু হয় নাই। অরবিন্দ কেজরিওয়াল সাহাব চিফ মিনিস্টার দিল্লিতে পাবলিকে উনাকে হেরে দিচ্ছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে রানিং মুখ্যমন্ত্রীকে হেরে দিচ্ছেন। উনি ভাবছেন টাকা পয়সা আমি দিয়েছি ভোট রাজ্যে, ও পাবলিকে আমাকে ভোট দিব। এবার কিন্তু ওনার প্রতি পাবলিক সন্তুষ্ট নয়। এবার বীণা গান্ধী সমষ্টি 30টা বছরের বিরোধীতে থেকেছে এমএলএ, এবার সামনে এনডিএ সরকার হবে, যেহেতু বীণা গান্ধী সমষ্টির রাজ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থাকার জন্য। একেবারে আরো একটি প্রশ্ন আপনাকে এই মুহূর্তে, আজকের দিনে যে একটা খবর উঠে আসছে আমরা জানতে পেরেছি যে উগ্র ইসলামিক যে নেতা রয়েছেন আসাউদ্দিন ওয়েসি, তার শরণাপন্ন হয়েছেন বদরুদ্দিন সাহেবের ছেলে, তার সঙ্গে দেখা করেছেন এবং তিনি আসাউদ্দিন ওয়েসি তিনি অসমে আসবেন নির্বাচনী প্রচারে এআইডিএফ এর হয়ে। কতটা আসামে মুসলিম মানুষ যারা রয়েছেন এরা আসামি ভাষা ল্যাঙ্গুয়েজ চলে, স্কুল কলেজ বা একসময় ভাষা আন্দোলনের সময় আসামি আন্দোলন ভাষা সমর্থন করেছিলেন। এখানে হিন্দি লবির আসামে স্থায়ী নাই, উনি হিন্দি লবির লোক, উনি চলবে না। আপনার রণনীতি কি এবারের নির্বাচনে? আপনার বিনাকান্দি কেন্দ্র নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে, কি কি রণনীতি রয়েছে, এবং যেহেতু আপনি প্রচারে যাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন পাবলিকের? বহুত সাড়া পাইছি। আমি যেখান থেকে ইলেকশন লড়েছি, আমি এখানে পাঁচবার নির্বাচিত হয়েছি ওয়ার্ড মেম্বার থেকে এবং গাঁও পঞ্চায়েত এপি মেম্বার, জিপি প্রেসিডেন্ট, নতুন করে পরিষদ হয়েছে। পাবলিক আমাদের সঙ্গে আছে। আমাদের যে সাইড থেকে আমি প্রতিনিধিত্ব করছি এখানে প্রায় 1,70,000 ভোট রয়েছে। এই সাইডের লোক সমস্ত লোকের কথা হইলো আমাদেরকে সাইডের বা এবং লোকাল একজন ক্যান্ডিডেট বানায়, আমি পাবলিকের সমর্থন অনেক পেয়েছি। আর এই যে বিজেপি সরকারের যে প্রকল্পগুলো, মানে এনডিএ সরকারের যে প্রকল্পগুলো, সে জায়গায় দাঁড়িয়ে প্রকল্পগুলোর ফায়দা অর্থাৎ লাভজনক হয়েছে সেই বিষয়টি কি আপনি বুঝতে পেরেছেন যখন আপনারা প্রচারে গেছেন? মহিলা হোক, যুব প্রজন্ম হোক, তাদের কি মন্তব্য সেই বিষয়ে? হ্যাঁ, লাভে হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ বিজেপি যেটা বলছে, সব মাইনরিটি এই বীণা গান্ধী সমষ্টি এখন অব্দি এই সরকারের পিরিয়ডে প্রায় 40,000 পিএমও ঘর পেয়েছে, 20,000 অনুরোধে পেয়েছে, একটা আসামাল রাস্তায় পেয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজে 5 কোটি 7 কোটি করে অনুদান পেয়েছে, ফ্রি গ্যাস সার্ভিস পেয়েছে। এখন মাইনরিটি লোকরা জানতে পারেছে এনডিএ সরকার হবে, সরকারের সঙ্গে আছে। এবার বেশ আপনার মানে বিনাকান্দি কেন্দ্রের কোন কোন জায়গার উন্নয়ন প্রয়োজন, মানে কি কি কাজ হয়নি গত দিনগুলোতে, কোন কোন কাজের প্রতি আপনি গুরুত্ব দিবেন বা ঠিক কি কি প্রতিশ্রুতি দিতে চাইছেন নিউজলাইভ বাংলার মাধ্যমে বিনাকান্দি কেন্দ্রের বাসীকে? বীণা গান্ধী সমষ্টির মধ্যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির মধ্যে 2টা করে ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে। বীণা গান্ধী কনস্টিটিউয়েন্সির মধ্যে মাত্র একটা ব্লক অফিস রয়েছে। এখানে একটা ব্লক অফিসের প্রয়োজন আছে। এখানে এডুকেশন শিক্ষা বিভাগটা খুব পিছনে পড়ে রয়েছে, মেডিকেল বিভাগটা পিছনে পড়ে রয়েছে, কারণ আজমল কোম্পানিরা নিজে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট স্কুল খুলেছেন, প্রাইভেট স্কুলের আর হসপিটালের কোনো ডেভেলপমেন্ট করে নাই। এই কাজগুলো আমি সামনে নিয়ে পাবলিকের যাচ্ছি, পাবলিকের সমর্থন জানাচ্ছে। এই কাজগুলো করতে লাগবো, হসপিটাল, স্কুল এবং ব্লক অফিস। আর বিশেষ করে শিক্ষক মাইনরিটি ছেলে মেয়েগুলা শিক্ষার ক্ষেত্রে আগবাড়ি যাচ্ছে, চাকরির ক্ষেত্রে কোনো একটা সময় আগবাড়তে পারছে না, বিধায়ক অনুপস্থিত। তার জন্য এবার এই সব কাম নিয়ে আমি সামনে আসছি। বেশ আমি আরেকটা শেষ প্রশ্ন জিজ্ঞেস করব, যেহেতু আপনার বিপরীতে বদরুদ্দিন আজমল সাহেব রয়েছেন এবং তার পাশাপাশি অজাপর যে প্রার্থী তার নাম হচ্ছে রেজাউল করিম চৌধুরী, এই যে তারা দুজন রয়েছে, কোনো না কোনো জায়গায় কি আপনার মনে হয় যে তারা বাজিমাত যদি করে তাহলে ঠিক কোন দিকে বাজিমাত করতে পারেন বা কোন দিকে আপনার বেশিরভাগ এগিয়ে যাওয়া উচিত? মানে রণনীতিটা ঠিক ওদের সামনে যে চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসছে, ঠিক কোন জায়গাটাতে আপনি ওদেরকে টেক্কা দেবেন সেটা আপনার কি মনে হচ্ছে? দেখেন, বীণা গান্ধী সমষ্টি গরিব
গরিব দুঃখী এলাকাধীন সমষ্টি। এখানে গরিব মানুষ রয়েছেন 90% এবং 10% ধনী মানুষ রয়েছে। আমি নিজে একজন গরিবের ঘরের থেকে জন্মে নিয়েছি এবং গরিব, ওনারা টাকা পয়সার যথেষ্ট উন্নয়ন হয়েছে। এবার মিন্নাকান্দি সমষ্টি গরিব দুঃখিয়া পাবলিক যেগুলো রয়েছে ওনারা আমার সঙ্গে সাথ দিছে। এই ইস্যুটা নিয়ে আমি পাবলিকের কাছে যাচ্ছি যে আপনারা সঙ্গের এক সমানে সমানে আমি বসবাস করছি আপনার সঙ্গে, একটা গরিব ছেলেকে আপনারা এমএলএ বানান, আর গরিব সব লোক এক হয়ে গেছে। সেদিক থেকে আমরা যদি দেখি বদরুদ্দিন আজমল সাহেবের কথা, তিনি বরিষ্ঠ একজন নেতা, অনেক অভিজ্ঞ তিনি একজন পলিটিশিয়ান। সে জায়গায় দাঁড়িয়ে তার সামনে কোথাও না কোথাও কি চ্যালেঞ্জের মুখে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে আপনার? বদরুদ্দিন আজমল সাহেব অলরেডি দুইবার পরাজিত হয়েছেন। একবার 2016 সালে দক্ষিণ শালমারা থেকে বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর সাথে পরাজিত হচ্ছেন, রকিবুল হোসেনের সাথে পরাজিত হচ্ছেন। তখন ওনার বয়স হয়ে গেছে। পাবলিকের কথা হচ্ছে যে এত বয়সের লোককে এমএলএ বানালে আমাদের সমষ্টি কি উন্নয়ন হবে? এটাই প্রশ্ন। সব প্রশ্ন টাকা পয়সা, ওনারা ভাবছেন যে টাকা পয়সা সব হয়, কিন্তু টাকা পয়সা হয় না। ওনারা বিধায়ক হওয়ার পরেই এই আসাম সমষ্টি ছাড়ে এবং আসাম ছেড়ে দুবাই কুয়েত চলে যান। পাবলিক ওনারা লোক হয় না, এবার পাবলিক ওনারাকে বিশ্বাস করেছেন। বেশ বেশ, ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য আপনাকে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন বিনাকান্দের এজিপি প্রার্থী শাহাবুদ্দিন মজুমদার, শরিক দলের প্রার্থী সরকারের। সে জায়গায় দাঁড়িয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার সঙ্গে যেহেতু রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বিশ্বদীপবাবু, আপনি শুনলেন কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা প্রভাব কি পড়তে চলেছে। যে সমস্ত কথা উঠে আসছে এজিপি প্রার্থীর তরফ থেকে, বদরুদ্দিন আজমলের কি কোথাও না কোথাও গিয়ে মুখ থুবড়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে? মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের কোথাও একটু এখন গন্ডগোল হচ্ছে। তার কারণ হলো উনি, বিশেষ করে মন্তব্যগুলো যখন উঠে আসছে, মন্তব্যটা উঠে আসছে এই জন্যই উনার নিজের ভুলের জন্য। কারণ উনি একজন যথেষ্ট অভিজ্ঞ রাজনৈতিক নেতা ছিলেন এক সময়ে, কিন্তু এখন ওনার শারীরিক সুস্থতা কতটা আছে উনি নিজেই বুঝতে পারবেন। কারণ একজন সুস্থ মানুষ হঠাৎ করে ধরুন জনসচেতনতার বাইরে গিয়ে অনেক কিছু কমেন্ট করে ফেললে তো জনসাধারণ সাম্প্রদায়িক মন্তব্যে করাটা উচিত নয়। কারণ ভারতবর্ষের মানুষ শান্তি সম্প্রীতি ঠিকমতো বজায় থাকলেই সেই দলকে তারা ভোট দেয়। এটাই হলো মানুষের নিয়ম। জনসাধারণ সবসময় চায় শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করি, তাহলে আমাকে দেখতে হবে যে সেই জনসাধারণ কতটা ওনাকে নিচ্ছে। কারণ জনসাধারণ আজকাল বিভ্রান্ত হয়ে গেছে। আগের বিগত কংগ্রেসের দিনে আমি দেখেছি বা অনেক ধরনের রাজনৈতিক অস্থিরতা কিন্তু আসামে ছিল। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির দলের নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এখন কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। এখন সবাই চাচ্ছে উন্নয়ন। আজকের জেনারেশন চাচ্ছে কিভাবে ডেভেলপ করবে, কিভাবে নিচে এমপ্লয়মেন্ট হবে, কিভাবে উদ্যোগ গড়ে উঠবে, কিভাবে একটা শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রীর যে রোড শোই হোক বা জন আশীর্বাদ যাত্রা দারুণ হোক, হচ্ছে, একেবারে জনস্রোত বলা যায়। যখন জনস্রোতে ভেসে যাচ্ছেন জন আশীর্বাদ যাত্রা, আমি যা দেখতে পাচ্ছি এইবারে প্রতিটি জনসাধারণ মানে জন আশীর্বাদ যাত্রায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেখানেই যাচ্ছেন এতটা জনসাধারণ উৎসাহিত হয়ে ওনাকে মানে জন আশীর্বাদ দানে ওরা সবাই প্রস্তুত এবং জনজোয়ারে উনি ভাসছেন। এই জায়গায় তাকিয়ে সবাইকে, হ্যাঁ, এই জন্য এই সব দিক দিয়ে তাকিয়ে আমি মনে করি মৌলানা বদরুদ্দিন আজমলজিকে অনেকটা নিজেকে সংযত হতে হবে যখন উনি কোনো রাজনৈতিক ক্ষেত্রে যখন উনি জনসাধারণের মধ্যে উনার বক্তব্য পেশ করবেন, সেটা অতি সচেতনতা নিয়েই করা উচিত উনার মতো একজন অভিজ্ঞ ব্যক্তির জন্য। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর মহাযুদ্ধ 2026 নিয়ে। যেমনটা আমরা দেখাচ্ছি, প্রার্থীর সঙ্গে কথা বলছি আমরা এবং সঙ্গে আমজনতার মন্তব্য আপনাদের সামনে রাখছি। কারণ আর মাত্র হাতে গোনা কটি দিন, এরপরেই কিন্তু বিধানসভা নির্বাচন, অর্থাৎ 9 এপ্রিল ভোটের দিন, নির্বাচনের দিন,
গণতন্ত্রের উৎসবের দিন এবং সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে শাসক বিরোধী সকলেই প্রচারে নেমেছেন। তবে শাসক দলের যে প্রচারের ছবি আমরা দেখতে পাচ্ছি, জনজোয়ারের ছবি আমরা দেখতে পাচ্ছি, তার সামনে কিন্তু কোথাও না কোথাও ফিকে মনে হচ্ছে বিরোধী দলের প্রচার অভিযান। আমরা এছাড়া আমরা আমজনতার বক্তব্য জানতে চাইবো। এই মুহূর্তে হাইলাকান্দি কেন্দ্রে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল। নীলোৎপলের কাছে চলে যাব, আমজনতার সঙ্গে নীলোৎপল রয়েছেন। নীলোৎপল, এবারে হাইলাকান্দির যে দুজন প্রার্থী, বিশেষ করে যদি আমরা বলি বিজেপি এবং কংগ্রেসের যদি প্রার্থীর কথা বলি, একদিকে ডক্টর মিলন দাস, অন্যদিকে রাহুল রয়। বিজেপি এবং কংগ্রেসের কোথাও না কোথাও হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এবার হাইলাকান্দি কেন্দ্রে। সেখানকার আমজনতার কি বক্তব্য, তারা কি বলছেন? হ্যাঁ, নিশ্চিতভাবে রূপা, বলতে হবে যে গণতন্ত্রের সবচেয়ে বড় দিন আগামী 9 এপ্রিল, এবং 9 এপ্রিলকে নিয়ে যেরকম প্রার্থীরা তৈরি হচ্ছেন সেরকম ভোটাররাও তৈরি হচ্ছেন। আমার সঙ্গে এখানে কয়েকজন গায়ক আছেন, কয়েকজন স্থানীয় লোক আছেন। আমি প্রথমে একটু যদি এগিয়ে আসো, তোমার কাছে যেতে চাই। তুমি বলছিলে তুমি একটা গান তৈরি করেছো এই নির্বাচনকে কেন্দ্র করে, কি সেই গান? সেই গানটা আমি বলছি, শোনাচ্ছি আমরা হাইলাকান্দি জনবাসীকে। মিলনদা তুমি চিন্তা করিও না, আদর কইরা কুলো লইমু মাটি থইতাম না। মিলনদা হাইলাকান্দির নজওয়ান হিন্দু আর মুসলমান, হাইলাকান্দির নজওয়ান হিন্দু আর মুসলমান মিলিয়া মিশিয়া গাই মিলন দাদার গান। আমরা মিলিয়া মিশিয়া গাই মিলন দাদার গান। মিলন দা জিন্দাবাদ, নেতা যে মহান। মিলন দা জিন্দাবাদ, নেতা যে মহান। নিশ্চিত, ধন্যবাদ। আপনারা একটু যদি এদিকে আসেন, এমনিতে আপনাদের মধ্যে বড় সমস্যা কোনটি হাইলাকান্দির, এবং আপনারা বিধায়কের কাছ থেকে কিরকম বিধায়ক আপনারা চান? হাইলাকান্দি শহরের প্রধান যে জ্বলন্ত সমস্যাগুলো, তার মধ্যে 1 নম্বরে আছে আমাদের জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে ভুক্তভোগী। আমরা সঠিকভাবে জল সরবরাহ পাই না। আর দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা। আর তৃতীয় সমস্যা হচ্ছে যেটা স্বাস্থ্য ব্যবস্থা। এই তিনটি আমাদের প্রধান মানে যেটা উন্নতি আমরা চাই আমাদের এখানকার বিধায়কের কাছ থেকে। উনি যেন এই তিনটি সমস্যার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। নিশ্চিতভাবে শিক্ষা, স্বাস্থ্যের কথা বলা হচ্ছে। আরেকজন শিল্পী আছেন, এই সময়টা আপনাদের অনেক ব্যস্ততা, আপনারা থিম সং ক্রিয়েট করেন, তো এবার কয়েকটা থিম সং ক্রিয়েট করছেন। এবার তো টোটাল আমি 8টা থিম সং অলরেডি হয়ে গেছে, আরও 2টোর কাজ চলছে। কংগ্রেস, বিজেপি, নির্দল প্রার্থী সবার জন্যই কাজ করছি, কিন্তু মূলত তো একজনকে সাপোর্ট করি এজ এ সাপোর্টার, কিন্তু এজ এ আর্টিস্ট তো সবাইকে নিয়ে চলতে হয়, এটা সবারই জানা আছে। তো কার কার গান তৈরি হয়েছে? হাইলাকান্দিতে যেমন মিলনদার অফিসিয়াল গান আমি করেছি, তারপর আলগাপুরে আমাদের এজিপির জাকির হোসেনের গানও করেছি, তারপরে আমাদের কাজ চলছে কাটিগড়া সমষ্টির কমলাক্ষ দেব পুরকাইস্ত মহোদয়ের, এবং এটা কাটিগড়া একটা বিশেষত্ব রয়েছে, কংগ্রেসের জন্য করেছি আবার বিজেপির জন্য করছি, তো ডাবল গান। তো যেহেতু হাইলাকান্দির ছেলে, তো হাইলাকান্দির জন্য যেটা থিম সং রেডি হয়েছে মিলনদার অফিসিয়াল গান, তো ওইটাই আমি করার চেষ্টা করছি। চাইছে সবাই আসামে আবার বিজেপি সরকার, তাই তো হাইলা কান্দিতে আজ মিলনের দরকার। বইবে তবেই অবিরত উন্নয়নের জোয়ার, ফুটেছে তাই কোমল মনে সবার, মুখে মিলন দাসের নাম। বাকি গানগুলো আপনারা এজিপির গানটা লিরিক্স নেই আমার কাছে, কিন্তু তা এখন করবো না, কিন্তু যেহেতু বিজেপিকে সাপোর্ট করি এতে নিশ্চিত। অফিস থেকে জিজ্ঞেস করছে কমলাক্ষ দেবপুর কাছ নিয়ে কি গান আছে? ওইটা মিলন দাসের মধ্যে শুধু ওয়ার্ডিংসটা চেঞ্জ হয়ে যায়, তো সেম গানে সুর সেম, কথা সেম, জাস্ট নামটা চেঞ্জ হয়ে যায় তখন। আর একটা কথা না বলে পারছি না, আমার যদি হাইলাকান্দিতে এবছর এমএলএ বিধায়ক যদি হয় আমাদের হাইলাকান্দিতে বিজেপির প্রার্থী, আমি চাইবো এবার করার জন্য, কারণ এত বছর থেকে ইউআইডিএফ এর প্রার্থী ছিলেন, কোনো উন্নতি হয়নি হাইলাকান্দিতে, স্পেশালি ইউথদের জন্য। কোনো চাকরি নেই, কিছু নেই, সমাজে শুধু টুকটুকি ড্রাইভাররাই আছে কাজ করার জন্য, আর কোনো কিছু কাজ নেই হাইলাকান্দিতে। তো আমি বলবো যদি কোনো এমএলএ হয় হাইলাকান্দিতে, তো যাতে আমাদের সুযোগ সুবিধা করে দেওয়া হয়, যে প্রাইভেট কোম্পানি হোক বা যে কোনো কিছু হোক, আমরা যাতে চাকরি পাই। সঙ্গীত বিদ্যালয় দেখুন, আমাদের আসাম ইউনিভার্সিটিতে মিউজিক আছে, কিন্তু মিউজিকের সেই মাস্টার্স করার জন্য আমাদের যেতে হয় ত্রিপুরা ইউনিভার্সিটিতে। তো ওইটা আমি আহ্বান করবো, যদি আমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে বা এসএস কলেজে যদি কোনো সঙ্গীত নিয়ে চর্চা শুরু হয়, তো এটা অনেক ভালো হবে। নিশ্চিতভাবে, ধন্যবাদ জানালাম। প্রবীণ ব্যক্তি একজন আছেন, আপনার কাছে জানতে চাইবো, আপনি অনেক ভোট দেখেছেন, এবারের ভোটটা কিরকম? এবারে ভোটটা সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে হাইলাকান্দিতে যে এবার নির্বাচন হচ্ছে একতরফা,
সোজা কথা। কারণটা কি, কংগ্রেসে এখানে যতই আশাবাদী হোক, এখানে তাদের অস্তিত্ব বলতে এমন কিছু নাই। হ্যাঁ, এটাই আমি দেখছি। কিন্তু কত দিলীপ ফুলবে ওনাকে জিজ্ঞেস করে কত তো ফুলবে এটা তো রাহুল নিশ্চিত, রায়ের কেন একটা যে পলিটিক্যাল প্রার্থীটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, দিয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে ওই প্রার্থী কতটা শক্ত প্রত্যেকটা হবে? মনের মানুষ এবং প্রত্যেকটা রাহুল রায়ের তো একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা নিশ্চয়ই একটা কাজে আসবে। রাহুল রায়ের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি সত্যি যদি কাজে আসতো, তাহলে তার বাবা বা ও তো আর বারে বারে ফেল করতে পারে। ওরা তো দুবার তিনবার ইলেকশনে দাঁড়িয়ে রিজাইন করতে পারে না। আর রাহুল রায় তো জেনারেলি যেখানে সুযোগ পায় সেখানেই যায়, রাহুল রায় বারে বারে ইলেকশন খেলেন। বারে বারে ইলেকশন খেলে। শিলচর, কখনো শিলচরের ছেলে হয়, কখনো হাইলাকান্দির ছেলে হয়, হয়তো আরও কোন জায়গার ছেলে হবে কোনদিন। আমরা তো ইলেকশনের আগে প্রত্যেক বছর বিবেচনা করে ভোট দিই, কিন্তু পরবর্তীকালে এমএলএ হওয়ার পর তো আর তাদেরকে আমরা নাগাল পাই না। কিন্তু এবার আশা করি মিলন, মিলন, আমি বিজেপির প্রার্থী বলছি না, মিলন এতটুক জেন্টুল, এতটুক সবকিছু সবার সাথে মিল রেখে চলতে চাই আমরা। এবার মিলন আশা করি এইভাবে হয়তো আমাদেরকে ভুলে যাবে না। নিশ্চিত হবে। মিলন নিয়ে নানান স্বপ্ন আছে। আপনারা গেরুয়া শিবিরের লোক, তো আপনারা তো নিশ্চয়ই বলবেন যে বিজেপি জিতবে, কিন্তু ভোটের পর বিধায়কের কাছ থেকে আপনারা কি চাইবেন? দেখুন, ও শিক্ষিত ছেলে, তাছাড়া ও গতবারও ইলেকশন খেলেছিল, বেশি ভোটে ও মানে কম ভোটে পরাজিত হয়েছে। যাই হোক, আপনারা সবাই জানেন আমাদের বিজেপি দল থেকে ওকে প্রার্থী করা হয়েছে, যার জন্য আমরা যেহেতু বিজেপি দলেরই, তার জন্য তো ওর জন্য কাজ করতে হবে। বেশ, নিশ্চিত হবে। বেশ। তুমি কি বলতে চাইবে? বিশেষ কিছু বলতে যাব না, আমরা তো দলীয় কার্যকর্তা লোক, আমরা তো অলরেডি নির্বাচন জিতে গেছি, যেটা আমাদের চারদিকে যেন অর্থাৎ বিনোদপুর সকলে চাইছে ডক্টর মিলন দাসী এবারে হাইলাকান্দি কেন্দ্র থেকে অর্থাৎ বিজেপি প্রার্থীকে চাইছেন তারা। যথেষ্ট তারা আশ্বাস, তারা মিলন দাসের উপর যথেষ্ট বিশ্বাস রাখছেন তারা, এবং তাদের হয়ে সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়াবেন এমনটাই তারা বলছেন, এবং কোথাও না কোথাও গিয়ে কিন্তু ভোট মিলন দাসের পক্ষে যাবে এমনটাই কিন্তু তারাও বলছেন। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি নীলোৎপল, কারণ হাতে একেবারে সময় নেই, এবং আমাদের সঙ্গে যেহেতু স্টুডিওতে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বদীপ ভট্টাচার্য বাবু ছিলেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচনা আসার জন্য। মহাযুদ্ধ 2026 আজ এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।